আজ আমরা আলোচনা করব মূল্যস্ফীতি হিসাব ও জীবনযাপনের বাস্তবতা নিয়ে। আর এই প্রসঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিস গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির। আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। আমরা প্রথমে একটু জানতে চাই, সেটি হচ্ছে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটি একটি রিপোর্ট দিয়েছে, সাথে হচ্ছে বিবিএস এর রিপোর্ট আমরা দেখলাম। সব মিলে বলা হচ্ছে বাজারের যে টালমাটাল অবস্থা, এই টালমাটাল অবস্থা দুটি প্রতিষ্ঠান দুটি সংস্থার যে গবেষণা রিপোর্ট আমরা পেলাম, কিন্তু তার সাথে কোনোভাবেই খাপ খাইয়ে যায় না। আসলে বাস্তবতা কি বলবেন? বাস্তবতা হচ্ছে যে মূল্যস্ফীতি যতটুকু আসলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেখাচ্ছে তার চাইতে বেশি। কারণ হলো যে তাদের যে পুরো প্রোডাক্ট বাস্কেট সেটা কিন্তু অনেক বড়। তো এখানে 650-700 পণ্য, তো সেই পণ্যের ভিতরে সব কিছু কিন্তু গরিব মানুষেরা যেমন ভোগ করে না, অন্যদিকে খাদ্য পণ্যের ভিতরে এমন কিছু পণ্য রয়েছে যেগুলো একেবারে লাক্সারি আইটেম। তো ওই সমস্ত কিছু বিবেচনা যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে যে দামের পরিবর্তন, যে পয়েন্ট টু পয়েন্ট যে চেঞ্জটা, তো সেইটা কিন্তু আমরা সেভাবে দেখতে পাচ্ছি না এখন। যদি আমরা যে একেবারে যে নিত্য খাদ্যপণ্য যেগুলো হচ্ছে সাধারণ মানুষ যেগুলো ভোগ করে, সীমিত আয়ের মানুষের যে ভোগ্য পণ্য, সেগুলোর দাম কিন্তু আরও অনেক বেড়েছে। একদিকে কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে দাদন নিয়ে পণ্য উৎপাদন করছেন, তারা নিজেরাও যেমন দাম পাচ্ছেন না, অন্যদিকে মাঝখান থেকে দু একটা বড় যারা পুঁজি বিনিয়োগ করছেন তারা একেবারে সমস্ত মুনাফা লুটে নিয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আমাদের পুরো খেলা, এবং এই খেলাটা আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু কন্টিনিউ করছে, কোনোভাবে কোনো ওষুধ কাজ করছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা কি করছে, তারা দু একটা জায়গাতে আলুর বাজারে দেখা গেল যে 45 টাকা কেজি বিক্রি করছেন, কিন্তু এটা কয়েকদিনের ভিতরে শেষ। এরপরে দেখা যাচ্ছে আবার লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। তো সব মিলিয়ে যে পরিস্থিতি, আমার কাছে মনে হয় যে যে শ্বেতপত্র প্রণয়ন কমিটির যে প্রতিবেদন, সেই প্রতিবেদনে যে কথাবার্তাগুলো আছে সেগুলো হচ্ছে ধারণা ভিত্তিক কিছু তথ্য। আর এই যে বিবিএস যেটা করে সেটা হচ্ছে যে প্রোডাক্টের দাম একেবারে বাজারে গিয়ে তারা সংগ্রহ করে। তো এই সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে আসলে কিন্তু এই যে মূল্যস্ফীতির যে পরিস্থিতি, সেটা যদি অল্প কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে যে সীমিত আয়ের এবং নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত যারা ভোগ করেন, সেই খাদ্যপণ্যগুলো যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখব যে পরিস্থিতি আরও হয়তো ভয়াবহ। একটু যদি বলি, সেটা হচ্ছে যে মাঠে এখন আলু উঠছে, মৌসুম শুরু হয়েছে, আবার একটা শ্রেণী কৃষক দেখছে দাম বেশি পাওয়ার স্বার্থে আলু আবার এখন রোপণও করছে নতুন করে। সেক্ষেত্রে দুইটি অবস্থায় সংকটে পড়েছে বাজারে। আলুর সংকটে যদি বলি, এবং জমিতে বিক্রি হচ্ছে আলু 90 টাকা কেজি। তাহলে এখান থেকে 90 টাকা যদি জমিতে বিক্রি হয় তাহলে শহরে কত আসবে? তাহলে এই সিন্ডিকেট কি বলবেন, নাকি বাজারে নৈরাজ্য একটি সৃষ্টির জন্য পায়? আসলে সিন্ডিকেট যে কাজটি করেছে সেটা হলো তারা দেখিয়ে দিয়েছে যে এখানে অতি মুনাফার সুযোগ রয়েছে। এর আগে আমরা কি দেখলাম যে কাঁচামরিচ, সেখানে কিন্তু এই কৃষকেরা প্রথমে যখন এই সিন্ডিকেট তৈরি হলো এই বন্যাকে কেন্দ্র করে, যে আকস্মিক যে বন্যা হলো সেটাকে, কিন্তু বাজারে কিন্তু সরবরাহ স্বাভাবিক ছিল। তখন কি করলো কৃষকেরা, তখন ক্ষেতের মধ্যেই মরিচটা রাখলো, তখন কিন্তু আর তুলনা না, এবং ওই সুযোগটা কৃষকদেরকে তৈরি করে দিয়েছে কিন্তু ওই সিন্ডিকেট। দেখা যাচ্ছে যে না ইচ্ছা মতো দাম বাড়ানো, যে 1000 টাকা 1200 টাকা কেজি হয়ে গেল ওই সময়। মানুষ তখন বিয়ের উপহার হিসেবে কাঁচামরিচ দিল 1 কেজি। তো এই আমাদের উদাহরণ কিন্তু রয়েছে। তার মানে হলো যে সমস্যাটা তৈরি করছেন কিন্তু এই সিন্ডিকেট, এবং সেটা মাঝে মাঝে কৃষকদের কাছে যাচ্ছে। এখন যেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে সরকার যতই সুযোগ দিক, এই যে এখন বলা হচ্ছে যে আমদানি শুল্কের প্রত্যাহার, তারপরে আমদানি করে বেশি করে করতে হবে। কে আমদানি করবে? এটা কি সরকার আমদানি করবে? এটা প্রাইভেট সেক্টর আমদানি করতে হবে। প্রাইভেট সেক্টর যদি দেখে যে একটা অস্বাভাবিক মুনাফার সুযোগ রয়েছে বাজারে, তাহলে সেক্ষেত্রে তারা তো আমদানি করবে না, তারা দেশের ভিতরেই হয়তো কিছুটা কৃষকদেরকে দেবে, দিয়ে বাকিটা তারা লুট করবে। তো এই যে বাজার লুটের যে সংস্কৃতি শুরু হয়েছে, আমি মনে করি সেটা সবচেয়ে বড় রোগ, এবং সেখানে আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি না। এই কারণে তারা পেয়ে বসছে, এবং কৃষকেরা তো পর্যাপ্ত পরিমাণে আলু উৎপাদন করছেন এবং কিন্তু সারপ্লাস থাকছে, ওই সারপ্লাসগুলোকে কিন্তু আবার ফেলে দেওয়া হচ্ছে, ডাম্প করা ফেলা হচ্ছে, এবং বাজারে কৃত্রিম সংকট কিন্তু কন্টিনিউয়াসলি চলছে। কোন পণ্যটা দেশে উৎপাদন হয় না? পেঁয়াজ যতটুকু প্রয়োজন তার চাইতে বেশি উৎপাদন হয়, আলু হচ্ছে, অন্যান্য সমস্ত সবজি উৎপাদন হচ্ছে। সারা পৃথিবীতে আমরা সবজি উৎপাদনে দ্বিতীয়। তো সেই পজিশনে থেকে যদি বাজারে এত দামে সবজি কিনতে হয় তাহলে তো অত্যন্ত দুঃখজনক। ডক্টর মাহফুজ কবির, আমরা আলোচনায় আসবো আবারও। একটু চলে যাচ্ছি কারণ বাজারে, সেখানে নিত্যপণ্যের কী অবস্থা সেটি জানতে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও স্বস্তি নেই দামে। বেশিরভাগই বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়। এদিকে সপ্তাহ ব্যবধানে সব ধরনের মুরগির দাম কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। বাজার পরিস্থিতির খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে আছেন রিপোর্টার SM আরেফিন। সরাসরি যাচ্ছে তার কাছে। মাসের প্রথম সপ্তাহের বাজার আজ। এদিন সাধারণত ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে, বেশ গরম থাকে বাজার, এবং বেশ কিছু পণ্যের ওঠানামার মধ্য দিয়েই কিন্তু আজকে শুক্রবারের বাজার চলছে। যদিও শীতকালীন সবজিগুলোর দাম তুলনামূলকভাবে কমেনি, বেশ কিছু সবজি আসলে 60 থেকে 80 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। যদিও 100 টাকার উপরেও বেশ কয়েকটি সবজি রয়েছে, যেমন করলা, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকার উপরে, এছাড়া বরবটিও 100 টাকার উপরে বিক্রি হচ্ছে, এছাড়া লাউ বিক্রি হচ্ছে 80 টাকায়, এবং কিছুটা মানে কমতির দিকে
বাঁধাকপি এবং ফুলকপির দাম, যদিও সেটি বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি পিস। বিক্রেতারা বলছেন যে বাজারে শৃঙ্খলা না থাকায় আসলে শীতকালীন সবজির দাম এখনও কমেনি, যদিও সরবরাহ যথেষ্ট রয়েছে। ক্রেতারা বলছেন যে শীতকাল হওয়া সত্ত্বেও কেন বাজারে এখনও সবজিগুলোর দাম এত বেশি, এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। এছাড়া আজকে গত সপ্তাহের ব্যবধানে কিন্তু সব ধরনের মুরগিতেই প্রায় কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। ব্রয়লার মুরগি যেটি গত সপ্তাহে 180 টাকায় বিক্রি হয়েছিল, আজকে সেটি 190 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আলু পেঁয়াজের দাম কিন্তু উচ্চমূল্যে স্থিতিশীল রয়েছে। আলু বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে দেশিটা 140 টাকায়। এছাড়া বাজার ঘুরে আমরা যেটা দেখেছি যে তরলজাত যে দুধ রয়েছে, প্যাকেটজাত যে দুধ, সেটি কিন্তু প্রতি লিটারে 10 টাকা বেড়ে 100 টাকায় বিক্রি হচ্ছে বাজারে। বিক্রেতারা বলছেন যে মানে তারাও ক্ষোভ প্রকাশ করছেন যে দুধের দাম কেন লিটারে হুট করেই 100 টাকা 10 টাকা বেড়ে যাবে, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা নিজেরাও। এছাড়া আমরা বাজার ঘুরে যেটা দেখেছি যে চিনির দাম কিন্তু কিছুটা কমেছে, 5 টাকা কেজিতে কমে চিনি বিক্রি হচ্ছে 125 টাকায়। এছাড়া ছোলাও কেজিতে 5 টাকা কমেছে। কিন্তু বাজারে গত 2 সপ্তাহ ধরে সয়াবিন তেলের যে সংকট, সেটি কিন্তু এখনও কাটেনি। বিক্রেতারা বলছেন যে তারা চাহিদা মতো ডিলারদের কাছে সয়াবিন তেল পাচ্ছেন না, কিংবা তারা যতটুকু চাচ্ছেন তাতে সয়াবিন তেলের সঙ্গে বাড়তি পণ্যও কিন্তু তাদেরকে কিনতে বাধ্য হতে হচ্ছে। এছাড়া তারা জানিয়েছেন যে তারা সব কিছু মিলিয়ে যদি বলি, গতকাল বিবিএস এর প্রকাশিত খাদ্য মূল্যস্ফীতির যে তথ্য, সেটির বাস্তব চিত্রই কিন্তু প্রমাণ হচ্ছে বাজার নিয়ে। এই ছিল আমার কাছে সবশেষ। বাজার পরিস্থিতি জানতে এতক্ষণ সরাসরি ছিলাম আমরা মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। ডক্টর মাহফুজ কবির, আমরা আলোচনা আবার ফিরছি। আমরা নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানলাম, একটু আলোচনা করতে চাই, সামনে রমজান আসছে, সরকারও অনেক পণ্যের শুল্কতে ছাড় দিচ্ছে আমদানিতে, কিন্তু বাজারে আমরা দেখছি যে আমদানি মূল্যের এখনও নয়ছয় চলছে, সংকট সৃষ্টি করা হচ্ছে, বিশেষ করে ভোজ্য তেল। আপনি কি মনে করেন? না, ভোজ্য তেলে যে পরিস্থিতি চলছে সেটা আমি মনে করি যে অত্যন্ত একটা গর্হিত কাজ। তার কারণ একদিকে সরকার কিন্তু শুল্ক ছাড় দিচ্ছে, অন্যদিকে কিন্তু এই যে ভ্যাটের ক্ষেত্রেও কিন্তু কিছুটা রেশনালাইজেশন হচ্ছে। তো এই অবস্থায় আমদানি হচ্ছে কি হচ্ছে না সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। এখন এখানে কিন্তু একটা বড় সিন্ডিকেট আছে এবং 5-6টা কোম্পানি কিন্তু পুরো এই যে 18 কোটি মানুষের যেমন এই যে ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণ করে, অন্যদিকে তারা কিছুটা রপ্তানিও করে, পরিশোধন করে। তো এই পুরো বিষয়টা এখন থমকে আছে। এই মুহূর্তে দেখা যাবে যে যদি একটু দাম বাড়ানো হয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কি করবে, তাদের যত সরবরাহ আছে সেগুলো বাজারে নিয়ে আসবে। এখন তারা উইথড্র করেছে বাজার থেকে, এখন 3 লিটার 5 লিটার কিন্তু কোনো এরকম ক্যান নেই। তো এটা কেন? এবং এটা কিন্তু সম্পূর্ণভাবে আমাদের যে মজুদ আইন রয়েছে সেটার বিরোধী এবং শাস্তিমূলক অপরাধ। মজুদ আইন অনুযায়ী কিন্তু এই পুরো তাদের যতটুকু মজুদ রয়েছে সেটা কন্টিনিউয়াসলি প্রতিদিন বাজারে সরবরাহ করতে হবে, কিন্তু তারা অন্যায়ভাবে ধরে রেখেছে। এই সেম কাজ তারা করেছিল 2 বছর আগে। তো এখন যে পরিস্থিতি, আমি মনে করি যে এটা শাস্তিমূলক ব্যবস্থা যেহেতু আমরা নিচ্ছি না, এই কারণে বা না লাইসেন্স ক্যান্সেল করছি না, একটা দুটো করতে পারতাম ক্যান্সেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা হয়তো একটা যৌক্তিক আচরণ করতো। সুশীল সমাজ থেকে বারবার বলা হচ্ছে যে অন্তর্বর্তী সরকারকে সাহস নিয়ে কাজ করতে হবে। অতীতে আমরা দেখেছি যে এই সিন্ডিকেট কারখানায় পরিদর্শন না করা, শুধু বাজারে অভিযান চালানো। তো সব মিলে আসলে এই সিন্ডিকেট ভাঙার জন্য আসলে কি ব্যবস্থা নিলে বেটার হয় সাধারণ মানুষের জন্য? হ্যাঁ, আমরা যেটা দেখলাম যে এই আলুর বাজার যেটা আসলে নিয়ন্ত্রণ করছে কারা, তারা কিন্তু হিমাগারের মালিক। আমরা দোষ দিই ফরিয়া ব্যাপারীদের, কিন্তু তারা কিন্তু এই মালিকদেরই কর্মচারী, তারা কিন্তু বাজারটাকে নষ্ট করে না। এই যে যারা হিমাগারের মালিক, তারা যে কাজটা করলো, এখন যেটা দেখা যাচ্ছে যে নেক্সট সিজনে এই আলুর দাম কত হবে, গিয়ে 130-140 টাকা কেজি যদি হয়, আশ্চর্য হওয়ার কিছু নেই। তার কারণ কৃষকের এই মাঠে 90 টাকা ফলো করতে পারে, দাম আর কমে যেতে পারে। কিন্তু বাংলাদেশে যেটা দেখা যাচ্ছে যে তারা এতটাই নিয়ন্ত্রণ করে এখন, যে দাম কমানোটা কিন্তু এখন খুবই 2-1টা ইনস্টেন্স সেখানে দেখা যায়, এবং এটা আশ্চর্য ঘটনা দাম কমাটা। কিন্তু বাকিটা যেটা হবে, পরিষ্কার করে বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা যদি কিছু পাইকারি বাজারগুলো দেখেন, তাহলে দেখবেন কি যে ওইখানে নষ্ট করে, মানে প্রতিদিন যেগুলো আসে বাজারে, যেগুলো বিক্রি হয় না সেগুলোকে তারা ডাম্প করে ফেলে, ওইটা আর পরের দিন বাজারে আসে না। তো এইভাবে করে করে কৃত্রিম সংকটের যে একটা সংস্কৃতি তারা তৈরি করেছে, অভ্যাস তৈরি করেছে, এটার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষকেরা উৎপাদন করছেন, কিন্তু এই যে ওই দামটা কিন্তু আর কমছে না। তো এই যে সাইকেলটা, এইটা ভাঙার জন্য আমি মনে করি যে কয়েকটা জায়গাতে শক্ত করে হাত দিতে হবে, ক্যান্সেল করতে হবে পার্মানেন্টলি তাদের লাইসেন্স, জীবনে আর কোনোদিন ব্যবসা করতে পারবে না। এরকম ব্যবস্থা যদি করে, আর জরিমানার যে অবস্থাটা আমি দেখছি যে 1 লাখ 2 লাখ টাকা জরিমানা খুচরা পর্যায়ে, বড় যারা বিনিয়োগকারী, বড় ব্যবসায়ী, তাদেরকে ধরা হোক। তো তেলের বাজারে ধরতে হবে, এই যে এখন তারা অন্যায়ভাবে কেন করছে না, এই তেল হয় যদি তাদের মজুদ থাকে, সেই মজুদটা আসলে অভিযান চালিয়ে দেখতে হবে, বের করতে হবে যে কতটুকু আছে, বাজারে নিয়ে আসতে হবে পণ্য, আর নাহলে আমদানি করতে হবে।
তো এখন এটা ছাড়া কোনো বিকল্প নেই। সরকার যেহেতু অলরেডি বলেছে এবং এই যে শুল্ক ছাড়ের যে বিষয়টা সেটা কিন্তু এখন ঘোষণায় আসছে এবং রমজানকে সামনে রেখে এখন ভালো একটা মজুত তৈরি করতে পারতো তারা। লম্বা সময়ের জন্য তারা কিন্তু এটা বিক্রি করতে পারতো বাজারে। তো সেটাও তারা নিচ্ছে না এবং এই সংকট তৈরি করা তাদের একটা অভ্যাস হয়ে গেছে এবং দেখতে পাচ্ছে যে সংকট করলেই দাম বাড়ানো হয়, যারা রেগুলেটরি অথরিটি আছে তারা করে এবং বাজারে একটু সমস্যা তৈরি হলেও সরকার যেহেতু এখন অরাজনৈতিক, তো যার ফলে তারা হয়তো কঠোর সিদ্ধান্ত নিতে চাইলেও ওভাবে পারছে না নিতে। কিন্তু আমি মনে করি যে হয়তো সরকার একসময় বাধ্য হবে, কিন্তু এর মধ্যে দিয়ে যেটা হবে যে আসলে তখন বাজারে অন্য ধরনের একটা অবস্থা তৈরি হতে পারে। তো সব মিলে আমি মনে করি যে আসলে জনকল্যাণটা সবার আগে, যদি সরকারকে কঠোর হতে হয় তাহলে এখনই হতে হবে, আর বেশি দেরি করা যাবে না। কারণ যত বেশি দেরি করবো আমরা তত ক্ষতিটা বেশি হবে, তখন তত আর কিন্তু ব্যবসায়ীরা নিয়ন্ত্রক সংস্থাগুলোর আমরা দেখি যে গাফিলতি অনেক বেশি। দুই একদিন অভিযানে যাওয়ার পরে আবার তারা কিন্তু ব্যাক করে সেই প্যাভিলিয়নে বলা চলে। তাদের কিন্তু আমরা জোরালো কোনো পদক্ষেপ দেখি না, কি মনে করেন? হ্যাঁ, এখানে যেটা হচ্ছে যে আসলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা আসলে ঠিক জোরালোভাবে নামছে না মাঠে। দুই একটা জায়গাতে আমরা দেখলাম যে হয়তো এই কোল্ড স্টোরেজে কিছুটা হয়তো অভিযান চালিয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর আছে, হ্যাঁ, কৃষি বিপণন অধিদপ্তর কিন্তু আসলে ভোক্তা অধিকার অধিদপ্তরের মতো কিন্তু অত মূল্য নির্ধারণ করে দেয়। তারা মূল্য নির্ধারণ করলে যেটা হয়, এর আগে কিন্তু সর্বনাশ হয়েছে আমাদের ডিমের বাজারে বা যে মাংসের বাজার। দেখা গেল যে আসলে দামটা এমনিতেই কমে বিক্রি হচ্ছে, তারা আবার বেশি দাম ধরে দিল। এইভাবে করে তো বাজারে ডিসরাপশন তৈরি করার দরকার নেই। আমি মনে করি যে নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে প্রতিযোগিতা কমিশন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা যদি অত্যন্ত জোরালো ভূমিকা পালন করে, তারা যদি শক্ত হয়, অভিযান করে এবং বড় আকারে জরিমানা করে এবং প্রয়োজনে যদি লাইসেন্স ক্যান্সেল করা যায়, তাহলে সেক্ষেত্রে আমি মনে করি যে একটা ইতিবাচক প্রভাব পড়বে বাজারে। অনেক অনেক ধন্যবাদ ডক্টর মাহফুজ কবির আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আলোচনা করছিলাম আজ নিত্যপণ্যের বাজার এবং সার্বিকভাবে জীবনযাপন নিয়ে। আমাদের আলোচনায় যুক্ত ছিলেন বিসের গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবির।